নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। দিল্লিতে ককরোচ পার্টির আন্দোলন চলছে। অভিজিৎ, ওনাদের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে, এবং বেশিরভাগ ছাত্ররা আন্দোলন করছে। ককরোচ পার্টির ডাকে জেন জি যাদের বলা হয়, বা ছাত্ররা যেই জেনারেশনে বিলং করে, তাদের প্রধান দাবি যে বারবার নিট পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়েছে, তাই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই। ঠিক আছে, দিল্লিতে কেন্দ্রীয় সরকার, দিল্লিতে আন্দোলন পুরোটাই যুক্তিযুক্ত যতক্ষণ নিয়ম মেনে আন্দোলন হয়, শান্তিপ্রিয় আন্দোলন হয়, এবং আন্দোলনের মধ্যে যাদের আন্দোলন করার কথা তাদের বাদ দিয়ে অন্য লোকজন না ঢুকে যায়। আমরা কালকে একটা অদ্ভুত জিনিস দেখলাম, কলকাতাতেও ককরোচ পার্টির ডাকে আন্দোলন হতো। এবারে দিল্লি মানে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী থাকবেন বা পদত্যাগ করবেন বা সেই নিয়ে আন্দোলন, তার ইস্তফা চেয়ে, তার সাথে বাংলায় আন্দোলন করে মানে কি হবে? তার মানে যুক্তিটা কোথায়? মানে রাজ্য সরকারের কি 1% ক্ষমতা আছে দিল্লি থেকে থাকবে যাবে সেটা ডিসাইড করার? বা কোনো রাজ্যেরই কি ক্ষমতা আছে? সে যে সরকারই থাক, যেই রাজ্যে, কেন্দ্রের কি হবে সেটাই আন্দোলন করতে হবে, হয় কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে, নয়তো যেখান থেকে কেন্দ্র সরকার চলে। ঠিক আছে, তবুও করছে। এবারে আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ পার্টি, তার মধ্যে থাকা উচিত যারা ককরোচ পার্টির মেম্বার অথবা যারা ছাত্র। কিন্তু এখানে আন্দোলনের নেতৃত্ব দিলেন এসএফআই, যারা সিপিআইএমের ছাত্র সংগঠন, তারপরে কী সব এআইএসও, এএসও, এডিএসও, আমি ঠিক জানি না, মানে বামপন্থী সংগঠন সবকটা, এবং রাজাবাজার, খিদিরপুর, ওয়াটগঞ্জ, ইকবালপুর, মেটিয়াবুরুজ, এইসব জায়গা থেকে ভাড়া করে আনা আন্দোলনকারী। বুঝেছেন তো কাদের কথা বলছি? কি হলো সেই আন্দোলনে? চূড়ান্ত বিশৃঙ্খলা, গুন্ডাগিরি, মারধর, বোতল ছোড়া, জল ছোড়া, পাথর ছোড়া, এবং এমন ভয়ঙ্কর রূপ নিল যেটা কখনো আগে দেখা যায়নি। মানে বিজেপি প্রচুর আন্দোলন করেছে তৃণমূল আমলে, কিন্তু কোনোদিন প্রেসের গায়ে হাত দেয়নি। কালকের আন্দোলন তৃণমূল করেনি, আমি বললাম যেই আমলে যারা করেছে। তো বিজেপি আমলে এদের এত আস্পর্ধা, এরা কারা? এরা মানে ছাত্ররা ছিল না, ছাত্র যারা ছিল তারা মারধর করেনি, এরা ছিল এই ভাড়া করা আন্দোলনকারীরা। শুনুন আগে আমাদের মাননীয়, মানে আমি বলতে পারতাম, কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই গুন্ডামি নিয়ে কি বলছেন শুনুন। মানে এমন গুন্ডামি হয়েছে যে সাংবাদিকরা শুধু আহত হয়েছে তাই না, হাসপাতালে গিয়ে অ্যাডমিট হতে হয়েছে অনেকজনকে। একবার শুনুন কি বললেন আমাদের মুখ্যমন্ত্রী, তারপরে আসছি। এই মিছিল শান্তিপূর্ণভাবেই এগোচ্ছিল। মিছিলে পুলিশের যা হিসাব, ক্রাউড ছিল 9000। তার মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে ভোটে হারারা পিছন থেকে খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজাবাজার, পার্ক সার্কাস, আকরা ফটক, বেলগাছিয়া, রাজারহাট, নিউ টাউন, বাগুইহাটি এবং ইত্যাদি ইত্যাদি সাপ্লাই করেছেন। পুলিশ পুরোটাই সংযত ছিল, টিভি মিডিয়া সবাই দেখেছে। পরবর্তীকালে যখন ডোরিনা ক্রসিংয়ে আসে, প্রথমে জুতো এবং বোতল দিয়ে শুরু করে, তারপরে টার্গেট করে সাংবাদিকদের, কারণ অনেক চেষ্টা করার পরেও পুলিশ ওদের পাতা ফাঁদে পা দেয়নি। আমাদের নির্দেশও তাই ছিল। ওরা চেয়েছিল পুলিশ লাঠি চালাক, গ্যাস ফাটাক, বল প্রয়োগ করুক,
এবং তারপরে নাটকটা একটু জোরদার চলুক সে সুযোগ পুলিশ দেয়নি। আমি কলকাতা পুলিশকে এবং যারা ডিউটি দিচ্ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। অল্প বিস্তর আহত হয়ে মেডিকেল নেননি, চলে গেছেন এমন সাংবাদিক অনেক বন্ধু থাকতে পারেন। 6 জন সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, তারা সরকারি হসপিটালে চিকিৎসা নিয়েছেন। দীপঙ্কর দাশগুপ্ত, মাখন পাত্র, সুমন মহাপাত্র, রিক পুরকায়স্থ, শিলাদিত্য কর, কৃষ্ণেন্দু মজুমদার। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। 1 নম্বর রেফারেন্স কেস হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 151, অভিযোগকারী রাহি হালদার। রেফারেন্স 2 হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 152। এইভাবে মোট সুনির্দিষ্টভাবে 6টি মামলা দেওয়া হয়েছে। মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। শুনলেন? তাহলে এরা ছাত্র, নামগুলো শুনলেন তো? একদম নাম ধরে ধরে বলে দিয়েছে কোথা থেকে, এবং ওই আন্দোলন থেকে হামে চাইয়ে আজাদি আবার উঠেছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের সাথে আজাদি সেই একবার ছিল, টুকরে টুকরে গ্যাং, সেই এক ডায়লগ। এরা ভেবেছিল গুন্ডামি সন্নামি করে পার পেয়ে যাবে। একসাথে 9,000, মন্ত্রী বললে 9,000 হতে পারে, 10,000, 15, যাই হোক, 15-20,000 লোক জড়ো তো যে কেউ করতে পারে। সুসি করে, সবাই করে। বামপন্থীরা তো ব্রিগেডে 6 লাখ 8 লাখ লোক জোগাড় করে, তারপর শূন্য পায়। লোক জড়ো করা ব্যাপার না। এটা ভেবেছে যে লোক এতগুলো এনেছি, সাংবাদিক মাত্র এই কটা, যা ইচ্ছা করি, মারধর করি, গুন্ডামি করি, চড়থাপ্পড় থেকে শুরু করে মাথা ফাটিয়ে দিয়ে হাত ভেঙে দেওয়া, মানে এমন গুরুতরভাবে আঘাত দেওয়া হয়েছে যে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হচ্ছে। কিন্তু এরা একটা জিনিস ভুলে গেল, ভিডিও করে তো রেখে দেওয়া হয় না, ভিডিওটা তো তৎক্ষণাৎ লাইভ ভিডিও প্রচার হয়। তা ক্যামেরাগুলো ভেঙেও লাভ হয়নি, প্রতিটা মুখ ধরা পড়ে গেছে, ক্যামেরা এসে গেছে। এবং মুখ্যমন্ত্রী বলেছেন ইতিমধ্যেই 70 জনকে আইডেন্টিফাই করা হয়ে গেছে, চিহ্নিত করা হয়ে গেছে, 24 ঘন্টাও পার হয়নি।
বাকি সবাইকে হবে, এবং বলেছে এমন শিক্ষা দেওয়া হবে, গুন্ডা দমন আইন যেটা এসছে নতুন, ওটা প্রয়োগ করে, মানে এতে শুধু জেল অ্যারেস্ট না, কম করে 1 বছর কারাবাস তো হবেই, এছাড়া সম্পত্তি ক্রোক বা সম্পত্তি নিয়ে নেওয়া, বাজেয়াপ্ত করা, বুলডোজার, যা কিছু হতে পারে। উনি তো বললেন যে এমন শিক্ষা শাস্তি দেয়া হবে যে ওদের 3 পুরুষ মনে রাখবে, মানে এবারে আক্ষেপ করবে কেন করলাম। ওই যে বারুইপুর সোনারপুরে করেছিল, গণধোলাই দিয়েছিল, এখন 50 জন গ্রেফতার হয়ে এখনও হাজতে, কবে বেরোবে ঠিক নেই। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কতটা গুরুত্ব দিয়ে দেখছেন এই ব্যাপারটা, এটা বোঝা যায়। উনি নিজে হাসপাতালে গেছিলেন আহতদের সঙ্গে দেখা করতে, আর বিধানসভা থেকে নাম করে করে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এটা খুবই পরিষ্কার, পুলিশ এবং প্রশাসন এবারে জোর দিয়ে অ্যাকশানে নামতে চলেছে, এবং যা ইচ্ছা করলাম, গুন্ডামি করলাম, এর ফল কি হবে হাতে নাতে টের পাবে। আপাতত এতটাই, জানাবেন আপনাদের মতামত। জয় হিন্দ।